সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ব্যাখ্যামূলক পর্বে। আজ আমরা কথা বলবো স্পিল্যাক বা স্প্ল্যাক নামের অত্যন্ত সুপরিচিত এবং বহুল ব্যবহৃত একটি ওষুধ নিয়ে। বিশেষ কিছু শারীরিক পরিস্থিতিতে যখন অন্ত্র বা পেট পুরোপুরি পরিষ্কার করার প্রয়োজন পড়ে, তখন এই ওষুধটি কিন্তু দারুণ একটা ভূমিকা পালন করে। তো চলুন আর দেরি না করে এর গভীরে প্রবেশ করা যাক এবং জেনে নেওয়া যাক এর পেছনের আসল বিজ্ঞানটা আসলে কী। আজকের এই পর্বে আমরা ধাপে ধাপে কয়েকটি বিষয় কভার করব। স্পিল্যাকের প্রাথমিক পরিচিতি, সোডিয়াম পিকোসালফেটের কাজ করার চমৎকার বিজ্ঞান, এর সঠিক মাত্রার গাইডলাইন, সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং সবশেষে এর সতর্কতা ও সংরক্ষণের নিয়মাবলী। চলুন তাহলে প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক। স্পিল্যাকের পরিচিতি। স্পিল্যাকের জেনেরিক বা মূল রাসায়নিক উপাদানটির নাম হল সোডিয়াম পিকোসালফেট। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলতে গেলে এটি মূলত একটি স্টিমুল্যান্ট ল্যাক্সেটিভ। সহজ কথায়, যে কোনো কারণে হওয়া দীর্ঘস্থায়ী বা বারবার ফিরে আসা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে এটি ব্যাপকভাবে ব্যবহার করা হয়। শুধু তাই নয়, যখন কোনো বড় ধরনের সার্জারি বা সন্তান জন্মদানের সময় ঘনিয়ে আসে কিংবা কোনো রেডিওলজিক্যাল পরীক্ষার আগে অন্ত্র সম্পূর্ণ পরিষ্কার করার দরকার হয়, তখন ডাক্তাররা এই ওষুধটি সেবনেরই পরামর্শ দিয়ে থাকেন। ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের তৈরি এই স্পিল্যাক ওষুধটি কিন্তু রোগীদের সুবিধার কথা ভেবে কয়েকটি ভিন্ন ফর্মে বাজারে আনা হয়েছে। যেমন এটি 10 মিলিগ্রামের ট্যাবলেট হিসেবে পাওয়া যায়, যার প্রতি পিসের দাম মাত্র 10 টাকা। আবার ধরুন যারা ট্যাবলেট গিলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, বিশেষ করে শিশু বা বয়স্ক রোগীরা, তাদের কথা মাথায় রেখে এটি তরল বা লিকুইড ফর্মেও তৈরি করা হয়েছে। এই তরল ফর্মের মধ্যে 5 মিলিগ্রামের ওরাল সলিউশন যেমন আছে, তেমনি আছে একটু বেশি মাত্রার 7.5 মিলিগ্রামের কনসেন্ট্রেটেড ওরাল সলিউশন। মানে বিভিন্ন বয়স এবং শারীরিক অবস্থার জন্য একদম পারফেক্ট অপশন রয়েছে। এবারে আসছি দ্বিতীয় পর্বে। সোডিয়াম পিকোসালফেট আমাদের শরীরে ঢুকে ঠিক কিভাবে কাজ করে, চলুন সেই বিজ্ঞানটা একটু বুঝে নিই। এই অংশটা সত্যি ভীষণ ইন্টারেস্টিং। ওষুধটা মুখে খাবার পর কিন্তু এটা সরাসরি কাজ শুরু করে দেয় না, এটা পেটের ভেতর গিয়ে অপেক্ষা করে। এরপর আমাদের কোলন বা বৃহদন্ত্রে প্রাকৃতিকভাবে থাকা কিছু ব্যাকটেরিয়া মূলত একটা চাবি হিসেবে কাজ করে, যা এই ঘুমিয়ে থাকা বা নিষ্ক্রিয় ওষুধটিকে আনলক করে সক্রিয় করে তোলে। এরপর সেই সক্রিয় উপাদানটা অন্ত্রের দেয়ালের স্নায়ু প্রান্তগুলোকে বা নার্ভ এন্ডিংগুলোকে একটু উদ্দীপ্ত করে দেয়। এর ফলেই সেখানে প্যারিস্টালসিস মানে পেশির ঢেউয়ের মতো সংকোচন প্রসারণ শুরু হয়ে যায়। আর ঠিক তখনই কোলনের ভেতর প্রচুর পরিমাণ পানি এসে জমা হতে থাকে, যা মলকে নরম করে দেয়। ভাবলে আসলেই অবাক হতে হয় যে আমাদের শরীরের ভেতরের বায়োলজিক্যাল মেকানিজম কতটা নিখুঁত। কোলনের ভেতরে এই যে নাড়াচাড়া বেড়ে যায় এবং রেকটাম বা মলদ্বারে একটা পূর্ণতার অনুভূতি তৈরি হয়, এর ফলে প্রাকৃতিকভাবেই শরীরের নিজস্ব সিগন্যালিং সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায়। শারীরভিত্তীয় ভাষায় যাকে আমরা বলি কল টু স্টুল বা মলের বেগ, এই ওষুধটি মূলত সেই প্রাকৃতিক প্রক্রিয়াটিকেই আবার ফিরিয়ে আনতে চমৎকার একটা উদ্দীপক হিসেবে কাজ করে। ভেতরের বিজ্ঞান তো জানা হলো। এবার তৃতীয় পর্বে আমরা কথা বলবো এর প্র্যাকটিক্যাল দিক নিয়ে, মানে এর সঠিক ডোজ বা মাত্রা সম্পর্কে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মনে রাখার মতো পয়েন্টটা হলো, এই ওষুধটা খাওয়ার সাথে সাথেই কিন্তু জাদুর মতো কাজ শুরু করবে না। এর প্রভাব শুরু হতে সাধারণত 6 থেকে 8 ঘন্টার একটা ডিলে বা বিলম্ব হয়। যে কোনো চিকিৎসা পরিকল্পনার ক্ষেত্রে এই সময়টার হিসাব রাখা অত্যন্ত জরুরি। বয়স অনুযায়ী ডোজের কিন্তু একটা সুন্দর প্রমিত মাপকাঠি আছে। যেমন প্রাপ্তবয়স্ক মানুষ এবং 10 বছরের বেশি বয়সী শিশুদের জন্য সাধারণত প্রতিদিন 5 থেকে 10 মিলিগ্রাম সেবনের পরামর্শ দেওয়া হয়। আর যারা 4 থেকে 10 বছর বয়সী শিশু, তাদের জন্য মাত্রাটা হল 2.5 থেকে 5 মিলিগ্রাম। তবে হ্যাঁ, চিকিৎসা নির্দেশিকায় খুব পরিষ্কারভাবেই বলা আছে যে নিয়মিত মলত্যাগের অভ্যাসটা পুনরায় তৈরি করতে সবসময় সম্ভাব্য একদম সর্বনিম্ন মাত্রাটা দিয়েই ওষুধ সেবন শুরু করা উচিত। ওষুধ খাওয়ার টাইমিংয়ের ব্যাপারে কিছু দারুণ টিপস আছে। ওই যে একটু আগে বললাম, এটা কাজ করতে 6 থেকে 8 ঘন্টা সময় নেয়, তাই এটা রাতে ঘুমানোর আগে খাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তাহলে ঠিক পরের দিন সকালে স্বাভাবিকভাবে পেট পরিষ্কার হয়ে যাবে। আর একটা ব্যাপার হলো, যদি অন্য কোনো ওষুধ খাওয়ার রুটিন থাকে, তবে সেগুলোর সাথে এর অন্তত 2 ঘন্টার একটা গ্যাপ রাখতে হবে। তা না হলে স্পিল্যাক অন্যান্য ওষুধের শোষণে বাধা তৈরি করতে পারে। এবার আসছি চতুর্থ পর্বে। যে কোনো ওষুধেরই কিছু সতর্কমূলক দিক থাকে, আর তাই আমরা এখন এর পার্শ্বপ্রতিক্রিয়া এবং অন্যান্য ওষুধের সাথে এর মিথস্ক্রিয়া নিয়ে আলোচনা করব।
একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই জায়গাটা খুব সেনসিটিভ। কেউ যদি একই সাথে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, তখন কিন্তু স্পিল্লাকের স্বাভাবিক ল্যাক্সেটিভ কার্যকারিতা কিছুটা কমে যেতে পারে। অন্যদিকে কেউ যদি ডায়ুরেটিক্স বা অ্যাড্রেনোকর্টিকোস্টেরয়েড জাতীয় ওষুধ নেন এবং এর সাথে অতিরিক্ত মাত্রায় স্পিল্যাক খান, তাহলে শরীরে ইলেক্ট্রোলাইট বা খনিজ লবণের মারাত্মক ভারসাম্যহীনতা তৈরি হওয়ার একটা বড় ঝুঁকি থাকে। তাই ওষুধের এই ইন্টারঅ্যাকশনগুলো সম্পর্কে আগে থেকে জেনে রাখা ভালো। কিছু কিছু নির্দিষ্ট শারীরিক অবস্থায় এই স্টিমুল্যান্ট ল্যাক্সেটিভ গ্রহণ করা কিন্তু ভীষণ বিপজ্জনক হতে পারে। যেমন ধরুন, ইলিয়াস বা অন্ত্রে যদি কোনো বাধা থাকে, তীব্র পেটের ব্যথা যা হয়তো অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ হতে পারে, অন্ত্রের কোনো তীব্র প্রদাহজনক রোগ থাকে, অথবা শরীরে যদি মারাত্মক ডিহাইড্রেশন বা পানিশূন্যতা থাকে, এই ধরনের জটিল লক্ষণগুলো থাকলে ওষুধটি সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে। এখানে কোনো আপোস করা চলবে না। আর এই সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলোকে আমরা মূলত দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। প্রথমটা হলো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল বা পরিপাকতন্ত্র সংক্রান্ত। অতিরিক্ত ব্যবহারে ডায়রিয়া, পেটে মোচড় দিয়ে ব্যথা, বমি বমি ভাব বা বমি হওয়ার মতো সমস্যা হতে পারে। আর দ্বিতীয়টা হলো নিউরোলজিক্যাল বা স্নায়বিক সমস্যা, যার মধ্যে আছে মাথা ঘোরা, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া বা ভ্যাসোভাগাল প্রতিক্রিয়া। এই ঝুঁকিগুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকাটা সবার জন্য খুব জরুরি। আমরা আমাদের ব্যাখ্যামূলক পর্বের একদম শেষ ধাপে চলে এসেছি, পর্ব 5। চলুন দেখে নেওয়া যাক কিছু দীর্ঘমেয়াদী সতর্কতা এবং সংরক্ষণের নিয়ম। খুব কড়াভাবে একটা কথা মনে রাখতে হবে, একজন চিকিৎসকের স্পষ্ট পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই এই ওষুধটি টানা 1 সপ্তাহের বেশি ব্যবহার করা যাবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওয়ার্নিং। 1 সপ্তাহের বেশি টানা ব্যবহার করলে কি হবে জানেন? শরীর তখন মলত্যাগের জন্য এই ল্যাক্সেটিভের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়বে, যা দীর্ঘমেয়াদে অন্ত্রের স্বাভাবিক যে প্রাকৃতিক কার্যক্ষমতা সেটাকেই নষ্ট করে দেয়। যদি কেউ দীর্ঘদিন ধরে অতিরিক্ত মাত্রায় এই ল্যাক্সেটিভ সেবন করেন বা এক প্রকার অপব্যবহার করেন, তাহলে শরীরে এর প্রভাব বেশ ভয়াবহ হতে পারে। শরীরে তখন তরল ও খনিজর চরম ঘাটতি দেখা দেয়। রক্তে পটাশিয়ামের লেভেল আশঙ্কাজনকভাবে কমে যায়, যাকে মেডিকেলের ভাষায় হাইপোক্যালিমিয়া বলে। এমনকি এর থেকে রেনাল ক্যালকুলি মানে কিডনিতে পাথর তৈরি হওয়া বা পেশির মারাত্মক দুর্বলতার মতো সিরিয়াস সমস্যাও তৈরি হতে পারে। ওষুধটি সংরক্ষণের বেসিক নিয়মটা হলো আলো ও আর্দ্রতা থেকে দূরে 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় এটি রাখতে হবে। একটা স্বস্তিদায়ক তথ্য হলো, স্তন্যদানকারী মায়েদের বুকের দুধে এটি নিঃসৃত হয় না, তবে গর্ভাবস্থার প্রথম 3 মাসে এটি এড়িয়ে চলাই সবচেয়ে নিরাপদ। আর যাদের লিভারের কোনো সমস্যা আছে বা মৃগীরোগ রয়েছে, তাদের এই ওষুধ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। পর্বের শেষে এসে একটা ভাবনার বিষয় রেখে যেতে চাই। স্পিল্যাক হয়তো খুব দ্রুত এবং কার্যকর একটা রাসায়নিক সমাধান দিচ্ছে, এটা ঠিক। কিন্তু আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যদি লাল আটার রুটি, হোল গ্রেন, প্রচুর শাকসবজি এবং ফলমূলের মতো ফাইবারযুক্ত খাবার রাখা যায়, আর তার সাথে পর্যাপ্ত পানি পান করা যায়, তাহলে কোষ্ঠকাঠিন্যের এই মূল সমস্যাটা কিন্তু প্রাকৃতিকভাবেই ঠেকিয়ে রাখা সম্ভব। একটি সুস্থ পরিপাকতন্ত্রের জন্য দীর্ঘমেয়াদী এবং সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা যে কতটা জরুরি, এই বিষয়টি আমাদের সবারই মাথায় রাখা উচিত। আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।